2023 সালে শুধুমাত্র দক্ষিণ ত্রিপুরায় প্রায় 199টি বাল্য বিবাহের ঘটনা রেকর্ড করা হয়েছিল, আর 2024 সালের আগস্ট মাস পর্যন্ত 78টি বাল্য বিবাহ আটকানো হয়েছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য অনুযায়ী ত্রিপুরায় প্রায় 40.1% বিবাহের ক্ষেত্রে পাত্রীর বয়স 18-র নিচে থাকে। আর অন্যদিকে 2022-23 অর্থ বছরের হিসেবে ত্রিপুরায় 1027টির মতো শিশু বা কিশোর শ্রমের ঘটনা সামনে এসেছে। আমাদের সমাজের গভীরে এক সংকটের ছবি তুলে ধরে ত্রিপুরাতে বাড়তে থাকা বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসা এবং শিশু শ্রম। একদিকে কিশোরী মেয়েদের শৈশব কেড়ে নিচ্ছে অসময়ে বিয়ে, এবং অন্যদিকে বহু নারী আজও নিজের ঘরেই সুরক্ষিত নন। এ শুধু সামাজিক সংকট নয়, এক গভীর মানবিক সংকট। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আইন আছে, প্রশাসন আছে, সচেতনতাও কিছুটা বাড়ছে, তবে কেন এই অন্যায় থামছে না? কোথায় ফাঁক রয়ে যাচ্ছে? তাছাড়া রাজ্যে শিশু শ্রম ও শিশুদের ওপর নানান ধরনের ক্রাইমের অভিযোগ উঠে আসে প্রায়, যা একটা উদ্বেগের বিষয়। যদিও শিশু শ্রম ভারতে আইনত নিষিদ্ধ এবং ত্রিপুরা সরকারও এটি নির্মূল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবুও বাস্তব চিত্রে দেখা যায় যে রাজ্যের কিছু অংশে, বিশেষ করে গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকায় শিশু শ্রম এখনো বিদ্যমান। প্রশ্ন হচ্ছে, কেন ত্রিপুরায় শিশু শ্রম উদ্বেগের বিষয়? অনেকেই বলেন অর্থনৈতিক দুরবস্থা, প্রয়োজনীয় শিক্ষার অভাব এবং অবৈধ শ্রমের সুযোগের কারণেই শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। আর যারা আইন ভাঙছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে বাল্যবিবাহ ও শিশু শ্রমের প্রবণতা বাড়ছে বলে অভিযোগ। তাই আলোচনা প্রয়োজন। আজকের বিশেষ টকশোতে আমাদের সঙ্গে রয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, এবং যিনি সমস্যার মোকাবেলা করছেন সরাসরি মাঠে থেকে, এবং মাঠে থেকে উনি কাজ করছেন। আমরা জানতে চাইব কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি চ্যালেঞ্জ রয়েছে, আর কোন পথে এগোলে সত্যি পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি আমাদের সাথে আজ টকশোতে রয়েছেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন বাল্যবিবাহ এবং শিশু শ্রমের প্রবণতা বাড়ছে কেন তা জানার, এবং তাই আপনারা সঙ্গে থাকুন। ঝর্ণাদি, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। জয়ন্তীদি, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ঝর্ণাদি, প্রথমে আপনার কাছে আসতে হবে। এই ত্রিপুরায় বাল্যবিবাহর হার হঠাৎ করে বেড়ে যাওয়ার পেছনে আপনারা কি কারণ দেখছেন, এবং মহিলা কমিশনের সামনে এটা কত বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে? হ্যাঁ, প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত অংশের জনগণ, বিশেষ করে আমাদের রাজ্যের মাতৃশক্তি কন্যা সন্তান যারা রয়েছে, সবার ভবিষ্যতের সফলতা এবং সব দিক দিয়ে যেন ওরা ভালো থাকে সে কামনা করছে, এবং সবাইকে অনেক অভিনন্দন, আপনাদের সবাইকেও। তো যে আপনি আমাকে প্রশ্নটা করার আগে অনেকটা রিপোর্ট আমাকে শোনালেন যে ত্রিপুরার পরিস্থিতি বা সাউথ ডিস্ট্রিক্টে কি কতটা ঘটনা হয়েছে 2023, বা কতটা ঘটনার আমরা রেজাল্ট পেয়েছি, সে অনেকটা আমরা জানতে পেরেছি বা শুনেছি। তো একটা কথা আমাকে প্রথমেই বলতে হয়, কারণ বাল্য বিবাহ আমরা যদিও আমাদের কমিশন 18-র উপরে ঊর্ধ্বে যে সমস্ত ঘটনাগুলি হয় সেই ঘটনার নিরিখে আমরা কাজ করি, কিন্তু বর্তমান সময়ে আমাদের জাতীয় মহিলা কমিশনও আমাদেরকে সেই শিশু বিবাহ নিয়ে কাজ করার জন্য আমাদেরকে প্রপোজাল দিয়েছেন, এবং সেই বিষয়টাও আমরা কাজ করছি, সেই বিষয়টাও আমরা দেখছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আমরা করে নিচ্ছি। তো একটা বিষয় কি, আপনি যে কেন ত্রিপুরাতে বাল্য বিবাহ পরিমাণ দিনান্তে বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, একটা বিষয় আমাদের সবাইকে প্রথমেই জানতে হবে যে এই সৃষ্টির নিয়ম অনুসারে যেরকম আমাদের মানব সমাজ বা পশু পাখি যাদেরকে বলি না, এমনকি গাছ উদ্ভিদ সমস্ত জগতেরই একটা সময় নির্ধারণ করা থাকে
তাকে কখন কি কাজ করতে হবে, একদম কখন তার জীবনে কোন চক্র চলবে, কখন তার জীবনটাকে সে কোন সময় কিভাবে ফল দেবে, কিভাবে ফুল দেবে, বা কখন সে মা হবে, কখন সে গর্ভবতী হবে, সে একটা নির্ধারণ সময় সবার জন্যই দেওয়া থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, বাল্য বিবাহ মানে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া এবং 21 বছরের নিচে কোনো ছেলে বিয়ে করা, সেটাই তো বাল্য বিবাহ। তা 18 বছরের আগে বিবাহ দেওয়া তার মানে এই নয় যে 17+ বিয়ে দিচ্ছে। আমাদের রাজ্যে যে সমস্ত ঘটনা আমার কাছেও আসে, বা আমাদের যিনি মাননীয় চেয়ারপারসন আছেন শিশু সুরক্ষা কমিশনের, ম্যাডামের সাথেও আমার প্রতিদিন আলোচনা হয়, বা ব্যাপার নিয়ে আমরা দুই পক্ষই আলোচনা করি কিভাবে আরো কাজ করা যায়। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 13, 14, 15 বছর মেয়েরাও সেখানে বিবাহের পিঁড়িতে যেতে হচ্ছে। তো সেটা এই যে মেয়ের বিবাহটা, এই মেয়ের বিবাহটা হলো তার মানে একটা মেয়ের যে শিশুর যা অধিকার, এই বিয়ের মাধ্যমে সে অধিকারটাকে লঙ্ঘন করে এবং তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু একটা প্রভাব ফেলছে। তো কেন এখন এই ধরনের ঘটনা হচ্ছে আমাদের রাজ্যে, সে বিষয়টা যদি আমরা ভাবি যে আমরা কিভাবে সেই বিষয়টিকে আমাদের রাজ্যের শিশু কন্যাকে রক্ষা করতে পারবো, বা আমাদের রাজ্যের মেয়েদেরকে সুরক্ষা প্রদান করতে পারবো। আজকে দেখুন, যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে তাদের পরিবার রেকর্ড যখন আমরা নিই, ম্যাক্সিমামটা আমরা দেখি কি মা বাবার কিছুটা অজ্ঞতা অবশ্যই রয়েছে। মা বাবার অজ্ঞতা রয়েছে মানে এখনো আমাদের সমাজে কন্যা সন্তানকে একটা বোঝা হিসাবে দেখছে। বোঝা মানে দায়, মানে মনে হয় যেন তাদের মাথার একটা দায়ভার, যতক্ষণ পাত্রস্থ করা যাবে তখনই তারা মা বাবা হিসেবে, গার্জিয়ান হিসেবে তার কর্ম সম্পন্ন হলো বা তার দায়িত্ব সম্পন্ন হলো, এরকম একটা ভাবনা থাকে। আরেকটা বিষয় আমাদের কাছে যেটা উঠে আসছে যে আমাদের সমাজ যখন উঠতি বয়সের একটা মেয়ে দেখে, মেয়েটা 14, 15, 16, স্বাভাবিক তখন তার একটা মুখশ্রী খুব সুশ্রী থাকে, তাকে দেখতে অনেক সুন্দর মনে হয়, সে যতই গরিবের মেয়ে হোক না কেন, কারণ উঠতি বয়সে তার একটা সৌন্দর্যতা প্রকাশ পায় তার শরীরে। তখন বিভিন্ন ভাবে বিয়ের প্রপোজাল আসে এবং এই বিয়ের প্রপোজালটা তার পরিবারকে যেভাবে হোক প্রলুব্ধ করে, তার পরিবারকে বারবার আঘাত করে যে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখায়। ইভেন আমার কাছে সেই ধরনের ঘটনা আসে। দিদি তখন তো ম্যাডাম তখন তো বলেছিল 15 দিনের বিয়ে, আমাদের কিছু দাবি লাগবে না, মেয়েকে নিয়ে আমরা পড়াবো, এই করবো সেই করবো, বিভিন্ন প্রলোভন দেখাতে শুরু করে। দেখানোর পরে সেই জায়গাতে মা বাবা হয়তো নিজেকে ভাবে যে না ঠিক আছে, আমি একটা ভালো ছেলে পেয়েছি, তো সেই জায়গাটা তো আমি এটাও কিন্তু ঘুরে ফিরে আপনি যে অজ্ঞতা বলছেন, অজ্ঞতা এবং কিছুটা কি আর্থিক সংকট কিন্তু এখানে সঙ্গে যুক্ত। সংকট শুধু না, আমি আর্থিক সংকট যদি বলি সেটা ভুল, কারণ কি আর্থিক সংকটের জন্য মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, এইরকম আর্থিক সংকট আমাদের ত্রিপুরা রাজ্যে কয়টা ফ্যামিলিতে আছে সেটা আমার জানা নেই। কারণ কি এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি অনেক সুবিধা পাচ্ছে, কাজ পাচ্ছে, বিভিন্ন ভাবে নিজেদেরকে। আর্থিক সংকট আপনি বলছেন না, আর্থিক সংকট আমি আপনার কাছে দিদি আবার ঘুরে আসবো, একই বিষয়ে আসবো, কিন্তু জয়ন্তী দি আমাদের সঙ্গে রয়েছেন, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন, এখন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। জয়ন্তী দি, এই বিষয়ে আপনার কি মতামত? এই ত্রিপুরাতে বাল্য বিবাহের হার হঠাৎ করে বেড়ে যাচ্ছে কেন? এবং যেটা ঝর্ণাদি বলছিলেন যে 13, শুধু 18-র নিচে নয়, 13, 14, 15 বছরের মেয়েরাও বিয়ের পিড়িতে বসছে। এখানে প্রশ্নটা আমার একটা আছে, শুধু কি বিয়ের পিড়িতে বসছে তারপরে বিবাহিত, নাকি যারা বাবা মাকে ঘুমে রেখে বিবাহ করে নিচ্ছে, নিজের ইচ্ছে বিবাহ করে নিচ্ছে, বা অনেকেই সোজা কথা যদি আমি বলি পালিয়ে বিয়ে করে নিচ্ছে, তার সংখ্যাটা কেমন আছে? প্রথমেই যারা দর্শক তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং কমিশনের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই সময় উপযোগী। আমরা দেখতে পাই আগেকার দিনে মাতা পিতা যারা অভিভাবকরা আছেন
তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। কিন্তু এটা আস্তে আস্তে মা বাবারা সচেতন হচ্ছেন বা শিক্ষার জগতে কিছুটা এগিয়ে যাচ্ছে, কিন্তু এখন মূলত দেখা যাচ্ছে বেশি করে ওই মোবাইলের মাধ্যমে বাচ্চারা বেশি এফেক্টেড। কারণ প্রত্যেকটা বাড়িতে আমরা মোবাইলের দেখতে পাই, সবার হাতে এখন মোবাইল আছে এবং মোবাইলের মাধ্যমে এখন পড়াশোনা করার ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কিছু করার ক্ষেত্রে হোক, আমরা মোবাইল এখন সবার ঘরে ঘরে। তো এই মোবাইলটা বাচ্চারা ব্যবহার করছে অনেক সময় নিজেদের প্রয়োজনে, বিদ্যার মানে শিক্ষার প্রয়োজনেই হোক বা অন্যান্য প্রয়োজনেই হোক মোবাইল ব্যবহার করছে। কিন্তু অনেক সময় আমরা দেখি এই মোবাইলের মাধ্যমে অনেকে খারাপ হয়ে যাচ্ছে। যেমন ধরুন একটা নাবালিকা মেয়ে যার উঠতি বয়স বলতে এখানে বয়সন্ধিকালকে বোঝানো হচ্ছে, তখন তারা ধরুন 12-13 থেকে শুরু হয়, তখন তারা নিজেদেরকে একটু বড় বড় মনে করে বা যারা অভিভাবক আছে তাদের কথা ওরা ভালো করে বুঝতে চায় না, বা ধরুন ক্লাস 9-এ উঠলে একটা বড় বড় ভাব সবার মধ্যে আসে, এটা প্রত্যেকটা শিশুদের জীবনে। তো তখন দেখা যায় তারা ভুলবশত অনেক সময় অজানা এরকম লোকের সাথে অথবা এরকম ছেলের সাথে তাদের সম্পর্ক স্থাপন হয়, বন্ধুত্ব হয়। তারা অনেক সময় জানতেও পারে না যে ছেলেটা এখানে ছলচাতুরি করছে। আমরা আমাদের প্রতিনিয়ত কমিশনে এরকম ঘটনা আছে যে প্রথমে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে বন্ধুত্ব হয়, তারপর দেখা যায় কি মেয়েটা কিছুদিনের পরিচয়ের পর হয়তো 3 মাস পরিচয় হলো, ওই প্রলোভন যে ম্যাডাম যে বললেন যে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়, তো মেয়েটা অনেক সময় মেয়েরাই বেশিরভাগ ভুল ভ্রান্তির শিকার হয় এবং এর জন্য ওরা কি করে বাড়ি থেকে চলে যায়। কিন্তু আবারও তারা ফিরে আসে আমাদের কাছে এবং তারা যে ভুল করেছে সেটাও বুঝতে পারে। তখন আমরা কাউন্সিলিং করে ওদেরকে বিভিন্ন হোমে পাঠাই অথবা বাড়িতেই রেখে ওদেরকে কাউন্সিলিং করিয়ে যতটুকু সম্ভব। এটা তো তাদেরকে যাদের বিয়ে আপনারা হয়তো আটকাতে পেরেছেন বা যারা হয়তো বিবাহের পর আবার ফিরে আসছে তাদের কথা বলছেন। এখন বাকিটা হচ্ছে অনেকেই তো আর সেই ফিরে আসেন না বা তারা সংসার করতে শুরু করেন। এখন সেখানে কমিশন কি ধরনের ভূমিকা নেন আপনারা সেটা অবশ্যই জানার বিষয় রয়েছে, কিন্তু তার আগে আপনাদের দুজনের কাছে কোন ধরনের তথ্য এই মুহূর্তে আপনাদের কাছে আছে কিনা ত্রিপুরাতে বাল্য বিবাহের যে আমরা যেটা জেনেছিলাম যে 40.1% ত্রিপুরাতে যত বিবাহ হয় তার মধ্যে 40.1% বিবাহের মানে 40.1% বিবাহের মধ্যে দেখা যায় যে পাত্রীর বয়স 18-র নিচে। এখন এটাও কিন্তু একটা উদ্বেগের বিষয় যে শুধু ভারতবর্ষের 3য় স্থানে রয়েছে আমাদের ত্রিপুরা, বিহার, পশ্চিমবঙ্গ এবং তারপরই ত্রিপুরা। তো কোনো এই মুহূর্তে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা শিশু সুরক্ষা কমিশনের কাছে কিংবা মহিলা কমিশনের কাছে যে আমাদের রাজ্যে কতটা বাল্য বিবাহ প্রতি বছর হচ্ছে বা গত বছর কতটা হয়েছে বা কতটা আপনারা আটকাতে পেরেছেন, এই ধরনের কোনো তথ্য আছে কিনা? দেখুন, তথ্য তো আমাদের কাছে আছে। তো তথ্য নিয়ে আমি আলোচনা করব, দর্শক তথ্য শুনবে, সেটার থেকে আমার মনে হয় আমি আরেকটু অন্য পার্টে যাচ্ছি। যে বিষয়টা আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে কেন হচ্ছে বাল্যবিবাহ, সেটার জন্য আমি আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আজকে সে বার্তাই আমি রাজ্যবাসীর কাছে বা আমাদের রাজ্যের মেয়েদের কাছে বা অভিভাবক অভিভাবিকাদের কাছে রাখতে চাইব যে এই যে বাল্য বিবাহ নামক একটা অভিশাপ আমাদের রাজ্যে চলছে, যেটা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, আমাদের যে সভ্যতা সংস্কৃতি বা আমাদের যে ঐতিহ্য সেটা হয়তো আমরা আগামী দিন হারিয়ে ফেলবো। কারণ বাল্য বিবাহ মানেই আগামী দিন এই মেয়েটি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে। তাই এটা তো 100% গ্যারান্টি। কারণ আমি অনেক সময় বলি মাদেরকে, দেখো আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন কিন্তু সেই মেয়ে সংসার যে কতটুকু করতে পারবে, কারণ কখনো সম্ভব না। তো সেই জায়গায় আমি মেন আমার যে কথাটা সেটাই যাচ্ছি, সেই জায়গাতে আমি প্রথমে বলবো সেটা ম্যাক্সিমামটা অজ্ঞতার জন্য হচ্ছে। মোবাইল তো অবশ্যই আছে, কিন্তু অজ্ঞতা, মোবাইল হাতে থাকলে বাল্য বিবাহ হবে অজ্ঞতা গার্জিয়ানেরও এবং অজ্ঞতা শিশুদের। শিশুদের কিভাবে আমি অজ্ঞতা বলবো, কারণ শিশু তো শিশুই। 12-13 বছর আপনি যেটা বলছেন, 12-13-14-15 বছরের মোবাইল যখন ব্যবহার করছে তার নিজের না, শিশু তো শিশুই। তো তাকে গার্ড করার জন্য একটা শিশু যখন হাঁটতে পারে না, মা বাবা তাকে ধরে ধরে হাঁটা শিখাচ্ছে। এই শিশুকে ধীরে ধীরে বড়
করে তার আমাদের সমাজ শিখাচ্ছে, আমাদের পরিবার শিখাচ্ছে, সমস্ত আমাদের সংস্কৃতি সে শিখছে। তো সেই জায়গায় তাকে কি করতে হবে, পরবর্তী সময়ে তা কি করা উচিত, এই বিষয়টা যদি অভিভাবক এবং অভিভাবিকারা সচেতন হয়, মানে ওই সন্তানের মা বাবারা যদি সচেতন হয়, তাহলে আমার মনে হয় আমরা আরেকটু সেই রেশোটা থেকে নেমে আসতে পারবো, যে রেশোটা বর্তমানে চলছে। তাই আমার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত এ রাজ্যে যারাই আমার এই বক্তব্য শুনছেন বা আমাদের এই আলোচনা শুনছেন, সমস্ত অভিভাবক, প্রথম আমি পরবর্তী আরো আলোচনায় যাব, অভিভাবক মানে মা বাবার কাছে আপনাদের যাদের ঘরে মেয়ে কন্যা সন্তান রয়েছে, আপনারা প্লিজ আপনাদের কন্যা সন্তানকে অবহেলা করবেন না। কন্যা সন্তান আপনার ঘরে পুত্র সন্তানের থেকে কোনো অংশেই কম নয়। আপনার সন্তানটাকে আপনি সুযোগ দিন, আপনার সন্তানটাকে বুঝান, আপনার সন্তানটার প্রতি আপনি নজর রাখুন এবং তাকে এতটুকু বুঝান যে তার জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা একমাত্র তার এডুকেশনই তাকে দিতে পারবে, তার সফলতার শিখরে তাকে নিতে পারবে, তার স্বপ্ন পূরণ করতে পারবে। সে যেন প্রপার এডুকেশন নেয় এবং নিজেকে প্রতিষ্ঠিত করে, তারপর যেন সে বিয়ের পিঁড়িতে যায়। কারণ আমরা জানি আমাদের কেন্দ্রীয় সরকার পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকারও এই মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, যেন মেয়েরা সুপ্রতিষ্ঠিত হতে পারে। তাই সমস্ত গার্জিয়ানের কাছে আমার এই বার্তাটুকু প্রথমেই থাকবে। না ঠিক আছে, আপনি গার্জিয়ানের কাছে অবশ্যই বার্তা রেখেছেন, কিন্তু এখানে তাহলে আপনাদের কমিশনের আপনারা নারী শিক্ষা বা মেয়ে মহিলাদের জন্য শিক্ষা বা এই ধরনের সচেতনতার জন্য আপনারা কি করছেন, মানে কমিশন কি করছে, কি ভূমিকা নিচ্ছে? না, কমিশন তো দেখুন, অ্যাকচুয়ালি কমিশনের কাজ হলো, মানে আমরা যারা মহিলা, আমি যে মহিলা কমিশনে আছি, মহিলা কমিশন বিভিন্ন পার্ট নিয়ে কাজ করে। তা মেইনলি আমাদের যে কাজটা হলো সেটা হলো যে কোনো সমাজের যে কোনো সমস্যায় যদি কোনো নারী শক্তি পড়ে, সেটা আপনারা পাশে দাঁড়াচ্ছেন, পরিবার হোক বা পাশের বাড়ি হোক বা প্রতিবেশী হোক, আপনারা রিঅ্যাক্টিভ হচ্ছেন, মানে কোনো সমস্যা হলে আপনারা যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শিক্ষার অভাবে এই ধরনের অজ্ঞতা আসে, এটা তো আপনারা নিশ্চয়ই মানছেন। এখন এবং এই যে প্রবণতা বাড়ছে, তার জন্য যে শিক্ষার প্রয়োজন বা সচেতন হবার যে প্রয়োজন, সেখানে প্রোঅ্যাক্টিভ হয়ে কমিশন কোন ধরনের ভূমিকা নিচ্ছে? একদম, আমরা সেই জায়গার মধ্যে আমাদের, কারণ আমরা যে সচেতনা প্রোগ্রামগুলি করি আমাদের কমিশনের পক্ষ থেকে, সেই সচেতনা প্রোগ্রাম যেখানে আমি যাচ্ছি, যে প্রোগ্রামে যাচ্ছি, সেখানে যদি 10 জন ওমেন থাকছে বা 200 জন ওমেন্স থাকছে, আমি অন্তত এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা রাখি, টপিকস যাই হোক না কেন, যে মেয়ে সন্তানটাকে, কন্যা সন্তানটাকে যেন সুরক্ষা দেওয়া হয়, তাকে যেন নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেওয়া হয়, এবং বিভিন্ন স্কুলে বিদ্যালয়ে যখন আমরা যাচ্ছি সেখানেও আমরা এই বার্তাটুকু রাখছি যেন কন্যা সন্তানের জীবনটাকে সুযোগের মধ্যে নিয়ে আসা হয় এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য এই কাজটুকু আমরা কন্টিনিউ। ওকে, আপনি তথ্যের কথা বলছিলেন, তথ্য কি বলছে এই মুহূর্তে, কি তথ্য রয়েছে আমাদের কাছে? যে তথ্য রয়েছে, আমি অলরেডি আজকে এটা ম্যাডামের কাছেও আছে, আমাদের যে গভর্নমেন্ট রেশিও অনুসারে যে তথ্য রয়েছে, সেখানে 2024-25-এর মানে মার্চ জুলাই থেকে 2024-এর জুলাই থেকে 2025 মার্চ পর্যন্ত সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে প্রায় 147টা চাইল্ড ম্যারেজ রিপোর্টেড হয়েছে। আর এখানে প্রিভেন্টেড হয়েছে 147, আর রেজিস্টার্ড যে চাইল্ড ম্যারেজ এফআইআর রেজিস্টার্ড হয়েছে 60টা। আর এখানে ক্রেডিট 7 হ্যাঁ, আচ্ছা। আর এরপরে বাকিটা তো অন্য ব্যাপার দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সাউথ ত্রিপুরাতে বেশি পরিমাণে সেই চাইল্ড ম্যারেজের ঘটনা হচ্ছে। গোমতীতে আমাদের কাছে যে রিপোর্ট আছে সেখানে 39। এগুলো কি প্রিভেন্ট হয়েছে, মানে আপনারা আটকেছেন? এগুলি প্রিভেন্ট হয়েছে, প্রিভেন্ট হয়েছে বলতে রিপোর্ট আমাদের যতটুকু রিপোর্ট এসছে সেটা আমরা আটকাতে পেরেছি। মানে আমরা বলতে সিডব্লিউসি
বা শিশু কমিশন বা আমরা কাছে যখন আসে আমরাও যোগাযোগ করে দিই, এসডিএম এর সঙ্গে যোগাযোগ করি বা ওইখানকার মানে রিপোর্ট হয়েছে মানেই কি আমরা ধরে নেব যে সেটাকে আটকানো গেছে? আটকানো গেছে। এরকম কি হয় যে রিপোর্ট হয়েছে আটকানো যায়নি? এটা একদম কম। এরকম কি? এটা একদম কম। ওকে, তাহলে 7টা আপনি বলছেন সাউথ ত্রিপুরাতে 2024-25 জুলাই থেকে মার্চ অবধি 7টা চাইল্ড ম্যারেজের ঘটনা হয়ে গেছে, মানে 7টা বিয়ে হয়ে গেছে, বাকি 147 আপনারা প্রিভেন্ট করতে পেরেছেন। ওকে, গোমতীতে আপনি বলছেন 39। ওকে, বাকি জেলাগুলো? সিপাহীজলা ডিস্ট্রিক্টে আছে 100 মধ্যে 96টা প্রিভেন্টেড হয়েছে। আচ্ছা, 4টে প্রিভেন্ট হয়নি। ওকে, আর এখানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে 56, সেখানে 56টাই প্রিভেন্ট হয়েছে। কোয়াই ডিস্ট্রিক্টে 31, কিন্তু 14 প্রিভেন্ট হয়েছে। ওকে, এখানে প্রিভেনশনের রেট কম। ধলাইয়ে 69, 66 প্রিভেন্ট হয়েছে। ঊনকোটিতে 33, 19 প্রিভেন্ট হয়েছে। এটা গভর্নমেন্ট রিপোর্ট ছিল আমার কাছে একটা। ওকে, নর্থ ত্রিপুরাটা আমরা পাইনি, বাকিটা নর্থ ত্রিপুরা আছে। নর্থ ত্রিপুরা 31ই প্রিভেন্ট হয়েছে। তাহলে এখানে অ্যালার্মিং হচ্ছে খোয়াই। টোটাল 506 এখানে না, এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্টটা বেশি আর কি। সিপাহীজলা 4 জন, মানে 100 জনের মধ্যে 96 আপনারা প্রিভেন্ট করতে পেরেছেন। আর মানে হ্যাঁ, এখন চাইল্ড ম্যারেজের ঘটনা ঘটছে বেশি সাউথ ত্রিপুরাতে এবং সিপাহীজলা। ওকে, আর সেখানে যদি আমরা খোয়াইতে দেখি তাহলে খোয়াইতে 31টার মধ্যে 14টা আপনারা প্রিভেন্ট করতে পেরেছেন, 17টা ম্যারেজ প্রিভেন্ট করতে পারেননি। আসছে এই বিষয়টাতে যে আপনাদের কাছে রিপোর্ট গেলে প্রিভেন্ট করা যায় না কেন, মানে তারপরও প্রিভেন্ট করতে পারলেন না কেন, মানে এটা কি কোনো কি সমস্যা হয় সেটা একটু আমরা জানবো যাতে অন্যরা অ্যাওয়্যার হতে পারে। এখানে আমি বলবো, আমরা যদি যে কোনো ভাবে খবরটা পাই তাহলে কিন্তু আমরা বিয়ের দিনও কিন্তু আটকাই। এরকম আপনারা দেখেছেন বোধ কিছুদিন আগেও আমরা মেলাগড়ে একটা বিয়ের দিনে বিয়ে আটকিয়েছি এবং ছেলে মেয়েকে তুলে এনেছি। কিন্তু এরকম ঘটনা যদি আমাদের প্রশাসন তরফ থেকে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিই। আচ্ছা, আর এই ব্যাপারে কয়েকটা যে এখনো মানে গভর্নমেন্টের তরফে কোনো নথিপত্র নেই বা বিয়ের এরকম হয়ে গেছে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা জানতে পারিনি, বা এটা অনেক রকম আছে, বা ওর বয়স 17+ হয়ে গেছে, কিছুদিন পরে 18 হবে, বা 1 মাস বাকি আছে, এরকম ঘটনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা বিশেষত কাউন্সিলিং করি যাতে ও মেয়েটা ভালো থাকে। তারপর আমরা দেখি যে না, ও ঠিকই আছে, ভালো, এবং পরিবারও ভালো, ছেলে ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট তরফ থেকে ওনাকে আমরা মানে কোনো কেস করি না বা এটা করি না, যেহেতু এটা পক্সো কেসের আন্ডার মানে এটা হয়ে যেতে পারে যদি ছেলেটার বয়স যদি বেশি হয় বা মেয়েটা যদি নাবালিকা হয়, সেই ক্ষেত্রে ওটা মানে হয় আর কি, কেস হয়। ওকে, তাহলে আপনারা কি ধরনের পদক্ষেপ নেন যাদের এই আপনি বলছেন যে ছেলে মেয়ের বয়স যদি 21-এর নিচে 18-এর নিচে যদি হয় তাহলে আপনারা তাদেরকে তুলে আনেন। এখন তাদের কি করা হয় এরপর? আপনাদের কোনো এখানে হোম আছে? এখানে হোম এগুলো কি মানে স্পেসিফিক এই কাজের জন্যই, বাল্য বিবাহের জন্যই হোম, নাকি ইন জেনারেল যে হোমগুলো আছে সেখানে রাখা? না, এখানে ইন জেনারেল প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি? হ্যাঁ, প্রথমে যদি আমরা খবর পাই যে এখানে একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে বা বিয়ের দিন যদিও খবর পাই তাহলে আমরা চলে যাই। এখানে এসডিএম থেকে আরম্ভ করে সিডব্লিউসি, চাইল্ড লাইন এবং আমরা কমিশনও এখানে হস্তক্ষেপ করি এবং যাই, গিয়ে ছেলে মেয়ে দুজনকে আমরা নিয়ে আসি এবং মা বাবা যারা অভিভাবক আছেন তাদের কাছে মানে আমরা লিখিত প্রতিশ্রুতি নিই যে মেয়ের 18 বছর না হওয়া অবধি বিয়ে দেওয়া হবে না এবং ছেলের 21 বছর না হওয়া অবধি বিয়ে দেওয়া হবে না। তারপর আমরা কাউন্সিলিং এর জন্য মেয়েটাকে নিয়ে আসি। আমাদের গভর্নমেন্ট ওপেন সেন্টার আছে, অথবা এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টে যে হোমগুলি আছে সেখানে আমরা রেখে কিছুদিন মেয়েটাকে কাউন্সিলিং করি। ধরুন 1 মাস বা 1.5 মাস এরকম রেখে যখন আমরা বুঝতে পারি না মেয়েটা ওর ভুল স্বীকার করেছে বা ভুল মানে বুঝতে পেরেছে এবং মা বাবা আর বিয়ে দেবে না, সেই ক্ষেত্রে মেয়েটাকে আবার পড়াশোনা তো করছে, তো ওকে আবার বাড়িতে আমরা রিলিজ করে দিই বা পাঠিয়ে দিই। আচ্ছা, তাহলে এখানে যারা আপনাদের রিপোর্ট করছে মানে বা ইনস্ট্যান্ট যারা আপনাদের খবর দিচ্ছে তাদের আইডেন্টিটি কি সিক্রেট রাখা হয় না, সেটাকে ডিসক্লোজ করা হয়? না না না, অবশ্যই এখানে আইডেন্টিটি মানে কাউকে আমরা বুঝতে দিই না। যারা খবর দেয় অনেক সময় আমরা 1098 যেটা চাইল্ড হেল্পলাইন নাম্বার, সেটার মাধ্যমে আমরা অনেক সময় চাইল্ড ম্যারেজের খবর জানতে পারি। এছাড়া যদি গ্রাম প্রধান ওরাও যদি এরকম খবর দেয় তাহলে আমরা ওদের মাধ্যমে এই খবরগুলি আমরা জানতে পারি।
আর এছাড়া আমাদের বিভিন্ন বিদ্যালয়ে কমিশনের তরফ থেকে এখন অবধি আমরা এই 2024-25-এর মধ্যে এখন জুলাই অবধি প্রায় 50টারও বেশি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি, এখনো চলছে সেটা। তো বিভিন্ন বিদ্যালয়ে বালিকা মঞ্চ বলে আছে এবং চিলড্রেন্স ক্লাবও আছে। তো তার মধ্যে আমরা জানতে পারি কোনো বাচ্চা মেয়ে যদি এক সপ্তাহ স্কুলে না আসে তাহলে স্কুল থেকে কিন্তু আমরা অনেক সময় খবর পাই। আচ্ছা। এবং অনেকে ওরা যে বান্ধবীরা আছে তাদের মাধ্যমে আমরা খবর পাই, তাহলে সঙ্গে সঙ্গে আমরা স্টেপটা নিই এবং সঙ্গে সঙ্গে ওইটাকে বন্ধ করার জন্য বাড়িতে চলে যাই আমরা, যেখানেই হোক। ওকে, তাহলে ঝর্ণাদি, এই যে আমরা বাল্যবিবাহ আমাদের সমাজে অনেকটাই কিন্তু প্রায় নির্মূল হয়ে গেছিল, এই মুহূর্তে হঠাৎ করে বাল্যবিবাহর মানে আবার বাল্যবিবাহ এভাবে উঠে আসা এবং এটা একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ানোর পেছনে কারণটা হলে কি আমরা শুধু মোবাইল ধরে নেব, আমাদের পারিবারিক বা অভিভাবকদের অজ্ঞতাই ধরে নেব, না এর পেছনে আর অন্য কোনো কিছু কাজ করছে, সমাজ ব্যবস্থা আমাদের কোনো একটা জায়গায় ফাঁক রয়ে যাচ্ছে, বা আইনও কোনো জায়গাতে ততটা কঠোর হতে পারছে না যে একটা দৃষ্টান্তমূলক কিছু হতে পারছে না? দেখুন, আইনের কথা এখানে আমি বলতে পারবো না, কারণ আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে যে সমস্ত ফক্সো ঘটনাগুলো হয়েছে, ফক্সো কেস, তারা একদম প্রত্যেকটা ফক্সো ঘটনার সঙ্গে যিনি জড়িত বা যে অপরাধী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে এবং সেটা মানে আমাদের কাছে দৃষ্টান্ত বলবো। তো আর এইদিকে বাল্য বিবাহ যেটা, অবশ্যই আমি সেই ব্যাপারে একটা কথা অবশ্যই বলতে, বাল্য বিবাহেরও তো কিছু আইন রয়েছে। তো সেই আইন যেরকম আমরা যতটুকু জানি যে বাল্য বিবাহের সঙ্গে যারা যুক্ত থাকবে বা বাল্য বিবাহ করার জন্য যে অ্যাপ্রোচ করছে বা যার সহযোগিতা বাল্য বিবাহটা হচ্ছে, তারও সেই আইনের মধ্যে ফেলা যেতে পারে। তো সেই জায়গায় অলরেডি আমরা জানি তার 2 বছরের মতন কারাদণ্ড হতে পারে বা জরিমানা আছে, সে ধরনের অনেক কিছু ব্যবস্থাপনা রয়েছে। তো সেই জায়গায় আমি কিছুদিন আগেও আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে আমি দেখেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদ্বেগ নিয়েছেন বাল্য বিবাহ নিয়ে এবং উনি পুরো প্রশাসনকে অলরেডি উনি নির্দেশ দিয়েছেন সবাই যেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, সবাই যেন সচেতন, শুধু বাল্য বিবাহ না, সেটার পাশাপাশি আমি দেখেছি উনি উদ্বেগ নিয়েছিলেন ড্রাগস এডিকশন নিয়ে। তো ওই দুটো বিষয় নিয়ে উনিও অনেক মিটিং করছেন, অনেক প্রয়াস করে যাচ্ছেন এবং যারা মানে নির্বাচিত প্রতিনিধিরা আছে তাদের মাধ্যমে যেন প্রোগ্রাম হয়, অ্যাওয়ারনেস হয়, সচেতন হয়, সেগুলো অলরেডি আমি দেখতে পাচ্ছি ব্লকে ব্লকে হচ্ছে, সবাই বিভিন্ন ভাবে কিন্তু কাজ হচ্ছে। তো পুলিশ প্রশাসনও সক্রিয়ভাবে কাজ করছে, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু আমাদের কঠোর হতে হবে। কিন্তু আমাদের কাছে এই ধরনের অভিযোগও তো আছে যে আপনারা যখন এই ধরনের কোনো রিপোর্টিং পান এবং যখন সেখানে কোনো একটি বিয়ে বাড়িতে হোক, বিশেষ করে বিয়ে বাড়িতে যখন বিয়ের দিন, যেটা জয়ন্তীদি বলছিলেন যে বিয়ের দিন, তখন সেখানে সেই বিয়েটা যেন হয়ে যায়, সেটা ওকালতি তো কিছু বিশিষ্ট ব্যক্তিত্বরাও করেন, একদম সেটা তখন কিভাবে যে কথাটা আপনি প্রশ্ন প্রথম করেছিলেন ম্যাডাম, যে উত্তরটা দিল যে আমরা বাল্য বিবাহ রুখতে উনারা কিভাবে রুখছেন, তো সেই জায়গায় আমরাও জানি, আমরাও দেখেছি যে অনেক সময় উনারা যাচ্ছেন বা সিডব্লিউসি যাচ্ছে বা যারাই যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে বাড়ি বিবাহ বাড়ি সাজানো আছে কিন্তু বাড়িতে মেয়েও নেই, কনেও নেই, মা বাবাও নেই। অলরেডি তারা আগে খবরটা পেয়ে গেছে যে সেই খবরটা প্রশাসনের কাছে চলে গেছে। তো দেখা গেল কি অন্য কোথাও অন্য এলাকায় নিয়ে অন্য ভাবে মেয়েটাকে বিয়ে দিচ্ছে, বিয়ে দিচ্ছে কিন্তু অন্য ভাবে বিয়ে দিচ্ছে, যেটা যেন আমরা খবর না পাই, মানে প্রশাসন যেন খবর না পায়। তো এরকম ঘটনা হচ্ছে। তো ওই জায়গায়, এবং এটাও সত্যি যে ওনারা বিয়ে বাড়িতে গিয়েও বিয়ে ভেঙেছে, সেটাও সত্যি, সেটাও আমরা জানি। তো সেই জায়গায় আমাদের দৃষ্টিতে, আমি জানি না ওনারা যেহেতু এই বিষয়টা নিয়ে বেশি মুভমেন্ট করছেন, শিশু সুরক্ষা কমিশন বা সিডব্লিউসি, ওনারা নিশ্চয়ই অনেক কিছু ভেবে কাজ করছেন আরো কিভাবে সেটাকে রোকা যায়। কিন্তু আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আইনগুলি রয়েছে সেই আইনগুলি আরো সঠিকভাবে প্রয়োগ করা। যে বাল্য বিবাহের সময় যেরকম আমরা শুনেছি যে পুরোহিত যদি কোনো পুরোহিত যদি বাল্য যারা যুক্ত থাকবে তাদেরকে আইনের আওতায়, ঠিক আপনি যেটা বলছেন, যিনি বিয়ে করতে সাহায্য করছেন, যিনি হয়তো এই প্রপোজাল নিয়ে এসেছেন, আরো কঠোর হতে হবে, সেই জায়গাটা আরো কঠোর হতে হবে। এটাই আমার একটা মানে অভিমত থাকবে প্রশাসনের কাছে যে আরো কঠোর করা যায়। ঠিক, এই বিয়ের এই বাল্য বিবাহের পক্ষে যারা যেভাবে যে অ্যাঙ্গেল থেকে ওকালতি করবে
বা সহযোগিতা করবে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাল্যবিবাহ থেকে আমরা অন্য বিষয়ে যাব দিদি, তার আগে আপনার কাছে বলি, এই যে গার্হস্থ্য হিংসা যুগ যুগ ধরে চলে আসছে, যুগের পর যুগ ধরে আমাদের এই সমাজে গার্হস্থ্য হিংসা হচ্ছে, এখনো গার্হস্থ্য হিংসার প্রচুর রিপোর্টিং আসে এবং আমাদের কাছে অনেক খবর আসে, আমরা প্রায় দিনই দেখি গার্হস্থ্য হিংসা নিউজ হচ্ছে, হাসপাতাল অবধি যাচ্ছে। তো সেই জায়গাটার পেছনে বাল্যবিবাহ কি এর পেছনে একটা কারণ? গার্হস্থ্য হিংসার পেছনে বাল্যবিবাহ বা গার্হস্থ্য হিংসার পেছনে ডোমেস্টিক ভায়োলেন্স তো একটা বিশাল বড় কারণ। এখানেও ছেলে মেয়েরা বাবা মার এই অশান্তি দেখে আগে শুধু থেকে বাল্য বিবাহ না, আমার কাছে কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছে আমাদের রাজ্যে দিব্যাঙ্গ সন্তানের জন্ম অনেক সংখ্যায় বেড়ে গেছে, প্রায় 90,000-এর মতন অলরেডি হয়েছে, রেজিস্টার্ড করা আছে মিনিস্টার যেটা বললেন। তো এটাও কিন্তু একটা চাইল্ড ম্যারেজের কারণ। আচ্ছা, মানে এই যে 90,000 এটা কত দিনে, মানে এটা টোটাল আমার অনেক দিনের রিপোর্ট না, অনেক দিনের না। তো এটা ওনারা যেহেতু এখন রেশিও অনুসারে উনিও আমাদের সঙ্গে সেই আলোচনাটা রেখেছিলেন, আমাদের অন্যভাবে সক্ষম, শারীরিকভাবে অন্যভাবে সক্ষম বা সন্তান জন্ম হচ্ছে তার কারণ একটা বাল্যবিবাহ হতে পারে। তো বাল্য বিবাহের জন্য গৃহস্থ হিংসা তো অবশ্যই বাড়ছে, কারণ কিছুদিন আগেও আমার কাছে কমলা সাগর থেকে আমাদের নজদিক শহরাঞ্চলে একটা বাল্য বিবাহের মেয়ে আসলো, বললো যে আমার উপরে এই ঘটনা, সঙ্গে ছেলেও বড় এসছে, মেয়েটা 7 মাসে প্রেগনেন্ট, বলছে আমি তো সরকারি সুবিধাও পাচ্ছি না ম্যাডাম, আমার 18 বছর হয়নি, আমি তো ওই যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যে এগুলো পাচ্ছি না, আমার হাজবেন্ড আমাকে ওষুধ দিচ্ছে না, আমাকে সারাদিন ঘরে কাজ করতে হচ্ছে, মারপিট বলে এই কথা বলছে না, এটা বলেনি, কিন্তু আমাকে সারাদিন এত পরিশ্রম করতে হচ্ছে, একদম দেখতেও প্রচন্ড রোগা ছিল মেয়েটা। তারপর বললো কি যখন খেতে যায় সবাইকে খাইয়ে আমার পাতের জন্য কিছু থাকে না, অথচ গর্ভবতী। তো সেটা তো ডোমেস্টিক ভায়োলেন্স। তো এটা আমরা সবসময় সবাইকে বলি, যখনই, যেহেতু আমি মহিলা কমিশনের অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামে করি, আমরা ওনারাও করছে, আমরা করি, ওই জায়গায় প্রত্যেকটা মানে মেয়েদেরকে, মহিলাদের কাছে এই বার্তাটা দিই যে তোমরা তোমার এই সন্তানটাকে বাল্য বিবাহের পিড়িতে নেবে না, কারণ তাকে মানে মেরে ফেলা বোধ ভালো, মানে কখনো সে সংসার করতেই পারবে না, এটা সম্ভব না, সে নিজে নাবালিকা, তার পক্ষে একটা সংসার করা তাকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তো সেটা আমরা অবশ্যই বলবো, আর সবাই মিলে সচেতন হতে হবে। ঠিক, সচেতন তো হতে হবে সবাইকে, শুধু সরকারি প্রচেষ্টা নয়, প্রশাসনের প্রচেষ্টা নয়, সবাইকে সামাজিকভাবে আমাদের দায়িত্ব নিতে হবে, কারণ বাল্যবিবাহ আমাদের সমাজের এমন একটা ব্যাধি যা কোনো একটা সময় ছিল। দেখুন, যুগের পরিবর্তনে যখন আজ আমরা ডিজিটালি এতটা আপগ্রেডেড যে আমি ঘরে বসে লাখো লাখো টাকার ডিল করতে পারছি, আমি ঘরে বসে আজ আমেরিকা হোক বা লন্ডন হোক কথা বলতে পারছি, আমি ভিডিও কল করতে পারছি, তখন আমরা আবার ঘুরে ফিরে সেই বাল্যবিবাহের মতো ব্যাধিতে আটকে পড়েছি। তো বাল্যবিবাহ তো অবশ্যই রোধ করতে হবে, সবাইকে সচেষ্ট হতে হবে। আমরা একটু অন্য বিষয় নিয়েও কথা বলবো আজ, যেহেতু আমাদের সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা রয়েছেন এবং মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা রয়েছেন। জয়ন্তী, শিশু শ্রমের বিষয়টাও কিন্তু একটা উদ্বেগজনক ভাবে আমাদের রাজ্যে আবার ধরা পড়ছে। একটা সময় ছিল যে কচিত 2-1টা দোকানপাটে হয়তো শিশুদের দেখা যেত, কিন্তু কাজ করতে দেখা যেত, কিন্তু আজ বা বাড়ির ঘরের পরিচারিকার কাজ শিশুদের দিয়ে করানো হতো, কিন্তু আজ কিন্তু আবার অনেক জায়গা থেকে অভিযোগ আসছে শিশু শ্রমে। আপনারা কি দেখছেন এবং কিভাবে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং কিভাবে এটাকে মেটানোর জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, শিশু শ্রমিক আসলে একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তো সেহেতু আমরা কমিশনের তরফ থেকে যখনই কোনো জায়গায় বাচ্চা মানে শিশু শ্রমিক হিসাবে খবর পাই, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা রেস্কিউ করি, এবং লেবার ডিপার্টমেন্টও কিন্তু এটার সাথে জড়িত আছে। আমরা প্রত্যেক মঙ্গলবারই আমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেখানে আমরা খবর পাই এরকম চাইল্ড লেবার আছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে আমরা রেস্কিউ করি এবং কিছুটা ফাইনও ধরা হয়। এটা সম্পূর্ণ লেবার ডিপার্টমেন্ট ফাইনটা ওনারা করে। তো এখানে শিশু শ্রমিক বাড়ার একমাত্র কারণ আমরা সঠিকভাবে এখনো ঠিক, আগে তো ছিল যে একটা আর্থিক দুরবস্থার কারণে মা বাবারা বিভিন্ন জায়গাতে বাচ্চাদেরকে কোনো রাবার বাগানে কাজ করার জন্য অথবা কোনো দোকানে কাজ করার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু এখন কিন্তু সেই রকম না। এখন প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সরকারি তরফ থেকে বিভিন্ন সাহায্য পাচ্ছে। তো সেই রকম আর্থিক দুরবস্থা যে আছে তা না, কিন্তু আবার আমরা অনেক সময় দেখি নেশাজনিত কারণেও মা বাবারা নেশাতে ডুবে থাকেন, বা সেই জায়গাতে বাচ্চাদেরকে ওরা সেই মতো
মানে ইয়ে করতে পারছে না, লালন পালন লালন করতে পালন পারছে না। করতে পারছে না, তখন সেহেতু ওনারা ওই বাচ্চাটাকে কোনো রাবার বাগানে কর্মচারী হিসাবে কিন্তু দিয়ে দেয়। তখন ওর তরফ থেকে অনেক সময় কি হয়, টাকা পয়সা একটা ফ্যামিলিতে ওর একটু পার্সেন্টেজ দিয়ে দেয়, তখন ওটা নিয়ে মা বাবা একটু সন্তুষ্ট থাকে বা যাই হোক, এরকম আমরা দেখতে পাই। এখন শিশুদের নিয়ে আমরা যখন চাইল্ড লেবারের কথা বলছি, আমাদের রাজ্যে চাইল্ড লেবার সবচেয়ে বেশি ইট ভাটাতে চাইল্ড লেবার আছে, চা বাগানের চাইল্ড লেবার আমরা দেখি। আমরা অবশ্যই একটু যদি প্রত্যন্ত এলাকায় যাই, তাহলে সেখানে গ্রামে গঞ্জের দোকানপাট গুলোতে আমরা দেখি, বিভিন্ন গ্যারেজ গুলোতে দেখি, আমরা বিভিন্ন অটোমোবাইলে দেখি, মানে গাড়ির যে হেল্পার থাকে সেখানে একটা বিশাল অংশ শিশু শ্রম আজকাল আবার চোখে পড়ছে বেশি। আবার শহর অঞ্চলে যদি দেখি, তাহলে বাড়ির পরিচারিকা বা হেল্পিং হ্যান্ড যাকে আমরা বলি, বিভিন্ন ভাবে হয়তো মা কাজ করছে, সঙ্গে মা হয়তো বাড়িতে কাজ করছে, বাচ্চাটিকে বাজার হাট বা তার পরিবারে যে বাচ্চা আছে তাকে স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, এগুলো করানো হচ্ছে। তখন এই জায়গাটাতে আপনারা কি ভূমিকা নিচ্ছেন? আপনারা বলছেন যে আপনারা খবর পেলে যাচ্ছেন, রেড করছেন, তাদেরকে আটক করছেন, কিন্তু প্রতিদিন যদি আমরা এদিক ফেদিক চোখ দেখি, তাহলে তো অনেক শিশু শ্রমিক দেখতে পাচ্ছি। তাহলে কি আইন কোন জায়গায় বাধা দিচ্ছে, মানে কোন যে আপনারা সবাইকে মুক্ত করতে পারছেন না? না, সেটা ঠিক নয়। আইন তো যদি জানে, মানে যখনই কোনো জায়গায় শিশু শ্রমিক দেখা যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ওই বাচ্চাটাকে রেস্কিউ করি। এরকম যদি আপনারা যদি মানে দেখেন, তাহলে কিন্তু আমাদের এখন ওপেন শেল্টার অনেক বাচ্চারা আছে, যাদেরকে আমরা রেস্কিউ করে এনে তা রাখা হয় কিছুদিন, তারপর মা বাবার সঙ্গে কাউন্সিলিং করে বাচ্চাটাকে আবার স্কুলের মধ্যে পাঠানো আমরা ব্যবস্থা করি। কত বছর অবধি কাজে রাখা যায় বাচ্চাদের? কত বছর অবধি বাচ্চাদের কি ধরনের কাজে রাখা যায়, মানে আইন কি বলছে? 14 বছরের নিচে তো একদম রাখা যাবেই না, এবং 14 বছরের উপর যদি হয়, তার যদি মানে বাড়িতে সেরকম অভিভাবক বলতে কেউ নেই, হ্যাঁ, মা বাবা কেউ নেই, তাকেই সংসারটা দেখতে হচ্ছে, তার ছোট ছোট বোন বা ভাই আছে, তো সেই ক্ষেত্রে ওকে হালকা পাতলা কাজ, যেমন তার কোনো আগুনের সামনে কোনো কাজ করা না হয়, বা সেই রকম যদি মানে ছোটখাটো কাজ হেল্পিং কোনো যদি করা হয়, তাহলে সে করতে পারে। কিন্তু তো এই ক্ষেত্রে আমরা যখনই দেখি যে কোনো ইট ভাটাতে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু যারা পরিযায়ী অন্যান্য স্টেট থেকে আসে, তাদেরকে আমরা বেশিরভাগ দেখি। কিন্তু তখনও যদি আমাদের গভর্নমেন্ট তরফ থেকে কোনো বাচ্চা এরকম আমরা ভিজিটে যাই, বিভিন্ন ভাটাতে ইট ভাটাতে ভিজিটে যায়, তখন দেখতে পাই যদি এরকম কোনো পরিস্থিতি থাকে, তাহলে বাচ্চাদের ভাবে আলাদাভাবে শিক্ষার আওতায় আনার জন্য বা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ইট ভাটার মধ্যে ডে কেয়ার একটা আছে, এবং অঙ্গনওয়াড়ি সেন্টারও কিন্তু রাখা আছে। হ্যাঁ, ওখানে যতটা সম্ভব যারা লেবারগিরি করছে ওদের বাচ্চাদেরকে রেখে পড়াশোনা করানো হয়, এবং ওখানে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা তো আছে। তো এইভাবে কিন্তু আমরা যতটুকু সম্ভব গভর্নমেন্টের তরফ থেকে আমরা চেষ্টা করছি, এবং কমিশনের তরফ থেকেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এইভাবে আমরা চেষ্টা করছেন। এখন অনেকেই তো বলছে যে এই যে বিদ্যালয়ে উপস্থিতির যে কমে যাচ্ছে, বিদ্যালয়ে উপস্থিতির শিশুদের অনেকেই যাচ্ছে না স্কুলে, এটার পেছনে শিশু শ্রমের একটা ভূমিকা আছে, আবার বাল্য বিবাহেরও একটা ভূমিকা আছে। এটা কতটা আপনারা দেখছেন, এটা ফ্যাক্টরটা, মানে এই যে স্কুলে যাচ্ছে না ছেলে মেয়েরা, ছোটবেলা থেকে স্কুল, আপনি বলছেন 7 দিন স্কুলে না গেলে পরে রিপোর্ট করা হচ্ছে, স্কুল থেকে রিপোর্ট করছে, বা এটা কি কন্টিনিউয়াস প্রসেস কিনা, সবাই করছে কিনা, সবার মধ্যে এই অ্যাওয়ারনেসটা আছে কিনা, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যারা, যে আমার সহপাঠী নিয়ে আসলো না, 7-8 যারা পড়ছে, এলো না স্কুলে, আমি একটু রিপোর্ট করতে হবে, আমাকে জানাতে হবে, এগুলো সবার মধ্যে অ্যাওয়ারনেস আছে কিনা? দেখুন, আমরা স্কুল ডিপার্টমেন্টের সাথে, এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। এরকম যদি কোনো জায়গায় বাচ্চারা যদি না আসে, আমরা মানে স্কুলে ভিজিট করার সময় আমরা এও জানতে পারি যে না, টিচাররা কিন্তু বাচ্চাদের বাড়িতে চলে যাচ্ছে, কেন আসছে না, ওইরকম খোঁজ খবর কিন্তু নেওয়া হচ্ছে। এবং শিক্ষার এখন এইরকম অবস্থায় আছে যে প্রতিনিয়ত কি করে তাদেরকে উন্নত করা যায়, কিভাবে বাচ্চাদেরকে আরো ভালো শিক্ষা দেওয়া যায়, সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এবং এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু এটা নিয়ে খুব সচেতন ভাবে ওরা কাজ করে যাচ্ছে।
আর এরকম যদি কোনো কারণে যদি আমরা দেখি যে এখন তো আর্থিক দুরবস্থার কারণে বিদ্যালয়ে পাঠাতে পারছে না, এরকম কেউ নেই এখন। তো আমরা দেখি বিভিন্ন কারণে হয়তো মা বাবা জানছে না যে বাচ্চাটা স্কুলে যাওয়ার নাম করে বের হলো কিন্তু স্কুলে পৌঁছায়নি। এটা অনেক কারণে হতে পারে। ও উঠতি বয়সে ধরুন ড্রাগসের কবলে পড়তে পারে, বা এটা একদম সম্পূর্ণভাবে অভিভাবকদের সচেতন থাকতে হবে। তো এখন গ্রামাঞ্চলেই হোক, প্রত্যেকটা অভিভাবক কিন্তু আজকাল সচেতন হয়েছে এবং প্রত্যেকটা বাচ্চাদেরকে পড়াশোনার করার ক্ষেত্রে বিভিন্ন স্কিম এখন দেওয়া হচ্ছে, স্টাইপেন্ড দেওয়া হচ্ছে এবং ক্লাস 8 অবধি কোনো মিড ডে মিল পাচ্ছে তারা। তো এইরকম ভাবে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, যেমন অঙ্গনওয়াড়ি সেন্টারে এখন খুব উন্নত হয়েছে। অঙ্গনওয়াড়ি সেন্টারও আগেকার মতো নেই, বিভিন্ন জায়গাতে খেলার সামগ্রী দিয়ে বাচ্চাদেরকে আরো অ্যাওয়ারনেস করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য ওকে, আমরা আরেকটা যে হিসাবটা ব্যবস্থা নিচ্ছি। এই যে হিসাবটা বাল্যবিবাহের ক্ষেত্রে আমি চলে আসি, শিশু শ্রমের ক্ষেত্রে এই ধরনের কোনো রিপোর্ট আপনাদের কাছে আছে কিনা, যে কোন জেলায় কতটা? যেটা আমরা পাচ্ছিলাম যে প্রায় 1027 জন বা 28 জন এরকম একটা রিপোর্ট আমরা পেয়েছিলাম, যেখানে লেবার অফিস থেকে এই রিপোর্টটা বের করা হয়েছিল। তো শিশু শ্রমের ক্ষেত্রে কোন জেলাতে শিশু শ্রম বেশি, এই ধরনের কোনো রিপোর্ট বা সার্ভে রিপোর্ট আপনাদের কাছে আছে কিনা? না, এখন অব্দি কিছুদিন আগে কয়েকজন পেয়েছি আমরা, তবে এখন আজ পর্যন্ত সেইরকম এরকম রিপোর্ট আমাদের কমিশনে নেই। ওকে দিদি, ধরনেদি আপনার কাছে দুজনের কাছেই একটি প্রশ্ন রাখবো। এই যে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলায় এই ধরনের বাল্যবিবাহের 100 জন এবং 147 জন প্রিভেন্ট করা গেছে, 100 জনের মধ্যে 96 জন সিপাহীজলা জেলায় প্রিভেন্ট করা গেছে। এই দুটো জেলার মধ্যে এতটা বেশি হাইপ হওয়ার কারণটা কি? মানে এই দুটো জেলার মধ্যে বাল্যবিবাহের এত বেশি হওয়ার কারণ কি? মানে এর কোনো বিশেষ কোনো কারণ তো নিশ্চয়ই আপনারা খুঁজে পেয়েছেন এটার মধ্যে কোনো কিছু? আমরা অনেক সময় দেখেছি যে এরিয়াতে মাইনরিটি আছে, মানে মোটামুটি তাদের যদি চাইল্ড ম্যারেজ হয় তাহলে কিন্তু আমরা মানে জানতে পারি না, কিন্তু হিন্দুদের আমরা দেখতে পাচ্ছি যদি সেই রকম অভিভাবকরা যদি বিয়ে ঠিক করে তাহলে কিন্তু অনেক নিয়ম কানুন আছে। আচ্ছা, আর মাইনরিটি যারা আছে তাদের মানে সকালে বিয়ে ঠিক হলো, বিকালে হয়ে যাচ্ছে, এরকম আমরা দেখতে পাই বা জানি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে রেস্কিউ করাটা একটু দায়ী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যেভাবেই হোক বাচ্চাদেরকে সচেতন করার জন্য। তার জন্য আমরা প্রত্যেকটা স্কুলে অ্যাওয়ারনেস করে যাচ্ছি চাইল্ড ম্যারেজ, পক্সো অ্যাক্ট এবং ড্রাগ অ্যাবিউজ নিয়ে। ওকে, তার জন্যই আপনি বলছেন দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলাতে তাহলে হারটা বেশি, বাল্যবিবাহের হারটা বেশি, তাহলে এটাই একটা মূল কারণ তাহলে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। ঝর্ণাদি, রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত সমন্বয় ও ফান্ডিং এর ক্ষেত্রে মহিলা কমিশন বা শিশু কমিশন, শিশু রক্ষা কমিশনের কোন ধরনের চ্যালেঞ্জ আছে কিনা? যা যা প্রয়োজন আপনারা সব ধরনের পাচ্ছেন কিনা, বা আরো কিছুর প্রয়োজন আছে বলে কি আপনারা মনে করেন এই মুহূর্তে? না, আমাদের রাজ্য সরকারের কাছে যে বিষয়টা আপনি প্রশ্ন করলেন যে আমাদের ফান্ডিং এর কমিশনের জন্য শুধু ফান্ডিং না, সমন্বয়, একটা নিয়মিত যে একটা সমন্বয় রাজ্য সরকারের সঙ্গে আমাদের সমন্বয় আছে। কারণ আমি মহিলা কমিশন এবং শিশু কমিশনও সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে আমরা আছি। তো ডিপার্টমেন্টের যিনি মাননীয় মন্ত্রী, ওনার সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ আমাদের আছে এবং ডাইরেক্টরের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমরা প্রতি মাসে একটা রিপোর্ট তৈরি করি। ওই রিপোর্ট আমরা পাঠাচ্ছি সরকারি ডিপার্টমেন্টে। তো সেটা ভালো, মানে কোনো অসুবিধা নেই, কাজ হচ্ছে আমাদের। আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি এবং পাশাপাশি আমাদের জাতীয় মহিলা কমিশনও আমাদেরকে যথেষ্ট পরিমাণে গাইডলাইন দিচ্ছে বিভিন্ন কাজের জন্য। কারণ আমরা রিসেন্টলি একটা গাইডলাইন পেয়েছি, আমার মনে হয় সেটাও আমাদের অনেকটা প্লাস পয়েন্ট হবে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। সেটা হলো প্রি মেরিটিক্যাল কাউন্সিলিং। আচ্ছা, এটা আমরা বিবাহ পূর্বে কাউন্সিলিং করা, সেটা আমরা করব বলতে কি এটা গভর্নমেন্ট সহায়তাই হবে। গভর্নমেন্ট প্রত্যেকটা ডিএম অফিসের সামনে সে একটা কাউন্সিলিং সেন্টার থাকবে, যারাই কোর্ট ম্যারেজ করতে যাবে তাদেরকে একটা আগে প্রি মেরিটিক্যাল কাউন্সিলিং করতে হবে, তারপরে তারা বিবাহ। তো এটা হয়তো আমরা আগামী দিন আরো একটা ভালো রেজাল্ট পাবো। তা আমরা আরেকটু বিষয় যে আমরা রাজ্য সরকার আমরা যখনই বলছি যে আমাদের প্রোগ্রামের প্রয়োজন, ফান্ডিং দেওয়া বা সেটা আমরা পাচ্ছি, তা মনে হয় আরো বেশি আমাদের
অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়াতে পারলে আরো ভালো হবে। বিভিন্ন যে উৎসবগুলো বা পার্বণগুলো আমরা যেখানে বিশেষ মানুষের অংশগ্রহণ দেখি, প্রচুর মানুষের একসঙ্গে, যেমন কিছুদিন আগে খার্চি পূজা গেল, বা আগামী দিনে বিভিন্ন উৎসবের মরশুম আছে, মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন বিভিন্ন অ্যাওয়ারনেসের জন্য এইসব পার্বণগুলোকে কতটা আপনারা টার্গেট করতে পারেন, এবং এখানে টার্গেট করে কতজন মানুষকে অ্যাওয়ারনেস করানোর জন্য আপনারা কোনো ধরনের উদ্যোগ নেন কিনা? আমরা নেই বুক ফেয়ার। আচ্ছা, বুক ফেয়ার নেই, অ্যাকচুয়ালি খার্চি মেলায় আমরা কখনো যাইনি, মানে আমি দায়িত্ব পাওয়ার পরে যাওয়া হয়নি খার্চি মেলায়, কারণ তখন আমরা অন্য প্রোগ্রামে আমরা এত ব্যস্ত থাকি, আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলিং গুলি চলে, তো যার জন্য আমরা খার্চি মেলাটা কভার করতে পারি না। কিন্তু বুক ফেয়ার এবং সরস মেলা, এই দুটো মেলাকে আমরা কভার করি, এবং এবারও আমরা বিভিন্ন কুইজ কম্পিটিশন করেছি, নাটিকা রেখেছি, চাইল্ড ম্যারেজের উপরে নাটিকা রেখেছি, এবং আলোচনা সভা রেখেছি, সেগুলো আমরা কভার করি। ওকে, একটা শেষ প্রশ্ন দুজনের কাছেই, সমাজ থেকে কি ধরনের সহযোগিতার আশা আপনারা রাখেন? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা শুধু রাজ্য সরকারের বিষয় না বা আমাদের পরিবারের নিজস্ব বিষয় নয়, প্রত্যেক পরিবারের বিষয়, সেটা প্রত্যেক পরিবারের বিষয়, যেহেতু তার জন্য সমাজকে এগোতে হবে। কারণ যে বিষয়টা আমরা প্রথমে আমাদের ম্যাডামও বলেছেন, যেটা অজ্ঞতার একটা বিষয় থাকে, তো এই অজ্ঞতাটাকে নলেজে পরিবর্তন করতে গেলে সবাইকে দায়িত্ব নিয়ে এগোতে হবে। কারণ আজকে যদি আমি ভাবি পাশের বাড়ি মেয়েটা বিয়ে হলো, আমার তাতে কি, কিন্তু আগামী দিন যে আমার ছেলে একটা নাবালিকা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে না, সেটার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। তাই সবাই মিলে সমাজের যে অভিশাপ, নাবালিকা বিবাহ বলুন বা ডোমেস্টিক ভায়োলেন্সের মতন ঘটনা যেগুলো হচ্ছে, বা এখনো যদি কোনো পরিবারে কোনো নারী জাতিকে পুড়িয়ে মারা হয় বা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, সেই সমস্ত ঘটনা সবাই মিলে প্রতিরোধ করতে হবে। এবং তৎসঙ্গে আমি প্রত্যেক মাতৃশক্তির কাছে, নারী শক্তির কাছে আহ্বান রাখবো যে তোমরা দুর্বল নও, তোমরা জাগো, উঠো, এবং তোমাদের সঙ্গে সমাজ যে অত্যাচারে লিপ্ত হয় তার প্রতিরোধ তোমরা গড়ে তোলো। ওকে, জয়ন্তীদি, আপনার কি মনে হয় সমাজ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা আশা করেন শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে? শুধু কমিশন আর প্রশাসন প্রচার চালালেই হবে না, সচেতনতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা জনগণ যখনই নিজে থেকে সচেতন হবে, তখনই কিন্তু আমরা প্রত্যেকটা এই যে বাল্যবিবাহে বলুন বা নারী নির্যাতনে বলুন, এর থেকে আমরা নিস্তার পেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। জয়ন্তী দেববর্মা, শিশু সুরক্ষা, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন, আপনাকে ধন্যবাদ। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, সমাজের প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। পাশাপাশি মেয়ে ও নারীরাও যেন একটা সুশীল সমাজে মাথা উঁচু করে বাস করতে পারে, সেটাও নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের, কর্তব্য সবার। রাজ্য সরকার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে ভর্তি করানো ও পারিবারিক অর্থনৈতিক সহায়তা প্রদান করে সমস্যাগুলো কমানোর চেষ্টা করছে। কিছু এনজিও শিশুদের উদ্ধার করে পুনরায় শিক্ষা ব্যবস্থার যুক্ত করার কাজ করছে। তবে এটা ঠিক, ত্রিপুরায় বাল্যবিবাহ ও শিশুশ্রম স্পষ্টভাবে সামাজিক ও নৈতিক সমস্যা, যা শুধু আইন দিয়ে নয়, শিক্ষা, সচেতনতা ও আর্থিক সহায়তার মাধ্যমে সমাধান করা দরকার। এটি বন্ধ করতে সরকার, সমাজ ও পরিবারকে একসাথে কাজ করতে হবে। তাই আগামী দিনে এই সামাজিক ব্যাধিগুলো কতটা হ্রাস পায় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।